আসন্ন পিএসসি ক্লার্কশিপ, টেট, ডাব্লিউবিসিএস সহ যে সমস্ত পরীক্ষায় জেনারেল ইংলিশ টপিকটা রয়েছে, সেই সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা জেনারেল ইংলিশ ক্লাসে আজকে ভার্বের টপিক ডিসকাস করবো বলেছিলাম, যেখানে একদম ভার্ব এর কি কি ভাগ রয়েছে, ভার্ব কিভাবে আমাদের জানতে হয়, তার সেন্টেন্সের কনস্ট্রাকশনে ভার্বের প্রয়োজনীয়তা বা ভার্বের কার্যকারিতা কি কি রয়েছে, সেইগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আমি ধরে নিচ্ছি ভার্ব সম্বন্ধে বা ভার্বের ভাগ বা ভার্বের প্রত্যেকটা ইউজ সম্পর্কে তোমরা কিছু জানো না বলে মনে করেই আমি কিন্তু টপিকটা এগোবো। দেখো, যদি ভার্ব বলি, আমরা প্রথমেই টেন্সের ক্লাস করেছিলাম, যে টেন্সের ক্লাসে ভার্বেরই প্রতিটা ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং সেন্টেন্সের ভিন্ন ক্ষেত্রে সেন্টেন্সের কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করেছিলাম। আমি কেন ভার্বটার উপর গুরুত্ব দিচ্ছি? আসন্ন গ্রামারের ক্লাসে ভয়েস, ন্যারেশন, এরর কারেকশন, সেন্টেন্স কনস্ট্রাকশন ডেসক্রিপটিভের ক্ষেত্রে, এবং সবথেকে লাস্টে যেটা হচ্ছে একটা সেন্টেন্স, ওয়ান টাইপ অফ সেন্টেন্স থেকে আরেকটা টাইপের সেন্টেন্স, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ক্লাসে কিন্তু বা এই টপিকগুলোর ক্ষেত্রে ভার্বের শ্রেণীবিভাগ বা ভার্বের সম্পর্কে ডিটেলস জানাটা কিন্তু প্রয়োজনীয়। তাহলে প্রথমেই আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ভার্বের ভাগ। দেখো, নর্মালি আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটু ঠিক এইভাবে লিখে রাখো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, অনেকটা ইজি হবে। ভার্বের ভাগ, দেখো যাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ পুলিশ, ডাব্লিউপি, তাদের কিন্তু প্রিলিমিনারিতেই এই ইংলিশ রয়েছে, তো আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। দেখো, ভার্বকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি মেন ভার্ব, আর একটা কি বলা যায় বলো? একটাকে বলতে পারি অক্সুলারি ভার্ব। হেল্পিং ভার্ব। অক্সুলারি ভার্ব, দেখো ডিটেলসে বলবো, কোনো কারোর মধ্যে কোনো দ্বিধা থাকলে আমাকে আজকে আনমিউট করে আলোচনা করবে। প্রথমেই আমরা অক্সুলারি ভার্বের একটু ভাগ আলোচনা করে নিই। অক্সুলারি ভার্বের কটা ভাগ? অক্সুলারি ভার্বের হচ্ছে দুটো ভাগ। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট বোঝার ব্যাপার। দুটো ভাগ কি কি? একটা হচ্ছে মোডাল, মোডাল ভার্ব, আর একটা কি, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। পরে এর এবার ডিটেলসে আসবো। হেল্পিং ভার্ব একটা হচ্ছে মোডাল, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। এই দুটোরই আমি ডিটেলসে আসছি। তার আগে মেন যে ভার্ব, এই মেন ভার্বের ব্যাপারগুলো একটু জানার দরকার। দেখো, মেন ভার্বকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, অনেক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে দেখো কিরকম ভাবে আমরা চেঞ্জ করব। এই মেন ভাগ যে ভার্ব আছে, একে তিনটে ক্লাসিফিকেশনে ভাগ করব। তিনটে ক্লাসিফিকেশনটাকে আর কোনো স্পেশালি আমি নাম দিচ্ছি না। কার্যকারিতা বা একটা সেন্টেন্সে এদের ইউজ বা ভার্বের যে প্রপার যে সিস্টেমেটিক ওয়েতে যে একটা ভার্বকে অবজেক্টের সঙ্গে প্লেস করার নিরিখে, এই তিনটে ভাগ। তার মধ্যে প্রথম ভাগের যে দুটো ভাগ আমরা পড়বো, ভালো করে দেখো। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, নোট ডাউন করো, পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পল জানাটাও প্রয়োজন। ট্রানজিটিভ ভার্ব। আর একটা তাহলে অপোজিট কি হবে? অপোজিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ক্লিয়ার? আর একটা টাইপের দুটো ভাগ, এটা অনেকটা ইজি, সেটা হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব, রেগুলার অপোজিট কি? ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, ওকে। তারপরে লাস্ট পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, যে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, আর তার অপোজিট কি হবে? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ওকে। দেখো, এই যে ভাগগুলো করলাম, এর মধ্যে তাহলে মেন ভার্বের ছটা ভাগ করতে পারলাম। এই মেন ভাগের যে ছটা ভাগ, এই ছটা ভাগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? কে বলবে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? কি মনে হয় মেন ভার্বের এই ছটা ভাগের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভাব কোনটা, যার আবার ক্লাসিফিকেশন আমাদের পড়ার দরকার হয়? বলা যাবে? আনমিউট করে বলো না, কি আছে? স্যার ফাইনাইট ভার্ব। না, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটাকে স্টার দিয়ে রাখো। নন ফাইনাইট ভার্ব, এর ভাগটা করেই নি। নন ফাইনাইট ভার্বের আবার তিনটে ভাগ হয়। তিনটে ভাগ বললে খুব খুশি হব।
দেখি কে বলতে পারে, বললে খুব খুশি হব। তিনটে ভাগ কি কি? নন ফাইনাইটের তিনটে কি কি? একটা লিখে রাখো। দাদা অ্যাকশন ভার্ব আর স্ট্যাটিক ভার্ব কি হবে? না, ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভস। সেকেন্ড টাইপটা খুব ইম্পর্টেন্ট, জিরান্ডস, নাম শুনেছ আশা করি, জিরান্ডস। আর তারপরটা কি? তারপরটা পার্টিসিপেল, আশা করি যে শুনেছো। পার্টিসিপেল শুনেছো কি না? প্রত্যেকটা সম্বন্ধে আইডিয়া। হ্যাঁ দাদা। চলো, এই পার্টিসিপেলের আবার কটা ভাগ হয় এটা কিন্তু আমরা টেন্সের ক্লাসে করে ফেলেছি। কি কি বলো? V1, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। V1, V2, আর একটা কি? আর একটা হচ্ছে, ভালো করে শুনে রাখো, একটা হচ্ছে পাস্ট পার্ট, একটা প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটাকে V1 লেখার দরকার নেই। V1 মানে ওটা প্রেজেন্টের মতো মনে হবে। V1 V2 লেখার দরকার নেই। এটাকে লিখে নাও যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এরও ইউজ আমি বলবো। তাহলে এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এটাই হচ্ছে টোটাল ভার্বের ভাগ। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু টোটাল ভার্বের ভাগ। একটা জিনিস বলে দিই, এই যে আমরা আগের টেন্সে V1, V2, V3 আলোচনা করেছি, আজকে আমরা পড়বো V4। কোনগুলোকে V4 বলা হয় সেইগুলো কিন্তু দেখে নেব। ঠিক আছে? তাহলে প্রত্যেকের লেখা হয়েছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। যে ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মেন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের দুটো ভাগ, একটা মোডাল, একটা হেল্পিং ভার্ব। মেন ভার্বের আবার দুটো, একটা ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট এর প্রত্যেকটা ভাগ বা ক্লাসিফিকেশন বা এর যে টাইপসগুলো, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? ক্লিয়ার? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। হয়েছে? এস অর নো? হ্যাঁ দাদা। চল, তাহলে আমরা শুরু করব কোনটা দিয়ে? আমরা শুরু করব, হেডিং করো ট্রানজিটিভ ভার্ব। হেডিং করো ট্রানজিটিভ ভার্ব। ভালো করে বুঝবে ট্রানজিটিভ ভার্বের কি ব্যাপার স্যাপার, একদম সহজ আছে, ভালো করে দেখে নাও। চল, হেডিং করো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, দেখো এইদিকে ঠিক লেখো যে ট্রানজিটিভ ভার্ব যে লিখলে, এদিকে লেখো যে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রত্যেক দুটো আমি ব্যাখ্যা করতে সুবিধা হবে। একটু লম্বা ক্লাস হবে বলে রাখি, কেন একটা ক্লাসেই তো এটা শেষ করব। ইনট্রানজিটিভ ভার্ব, দেখো দুটো ডিফারেন্স কি ভালো করে শোনো। তাহলে ট্রানজিটিভ ভার্ব বলতে কোনটা? দিস কাইন্ড অফ মেন ভার্ব অলওয়েজ রিকোয়ার্স অ্যান অবজেক্ট। ওকে, অলওয়েজ রিকোয়ার্স অ্যান অবজেক্ট অন হুইচ, ভালো করে শোনো, অন হুইচ দ্য অ্যাকশন টেক্স প্লেস। ঠিক আছে? ভালো করে শোনো, যেটার ক্ষেত্রে কি বলতে পারি, যেটার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সবসময় একটা মানে কি বলবো, অবজেক্ট ক্যারি করে। তাহলে আমরা কোনো সেন্টেন্সের কনস্ট্রাকশন কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? নর্মাল অবজেক্ট থাকে তো, তা এটাই তো আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশন। তাহলে যখন কোনো ভার্ব মানে কোনো একটা অবজেক্টকে দরকার হয় বা রিকোয়ার হয়, তখন সেটা কি বলি? ট্রানজিটিভ ভার্ব। আর যখন কোনো ভার্ব অবজেক্টের প্রয়োজন হয় না, উইদাউট অবজেক্ট, ভালো করে শুনবে, ট্রানজিটিভ ভার্ব ইজ এ কাইন্ড অফ ভার্ব when there is no requirement of object. Okay, it doesn't have any type of object of action. লিখে রাখো, জাস্ট এইটুকু লিখে রাখো, it does not have an object of action, an object of action. এবার বাস্তবে একটা এক্সাম্পল দিলে কি বলতে পারি? একটা সেন্টেন্সেই বোঝাবো। দেখো একই ভার্ব কিভাবে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হয়। দেখো, আই অ্যাম পেন্টিং, এটাকে একটা প্রপার সেন্টেন্স বলা চলে? ইয়েস অর নো? এটাকে একটা প্রপার না সেন্টেন্স দাদা। বলা চলে? এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে? কোনো এরর আছে? দেখেন, দেখেন কর্ম নেই। কর্ম নেই বলে কি এই সেন্টেন্সটা ভুল? আমি আঁকছি, কি হবে?
স্যার প্রপার সেন্টেন্স আছে। এটা প্রপার সেন্টেন্স, কোনো ভুল নেই। আমি আঁকছিলাম, আমি আঁকিতে ছিলাম, আই ওয়াজ পেন্টিং। এটা কি কোনো ভুল আছে? তাহলে এক্ষেত্রে পেন্টিং এর এটা কি হবে? ইন্ট্রান্সিটিভ ভার্ব। যদি এর পরে আই অ্যাম পেন্টিং দ্য সিনারি, তখন কি হয়ে যাবে? ট্রান্সিটিভ ভার্ব। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো অসুবিধা থাকলে বলবে। এগুলো কিন্তু একই ভার্ব, ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ হতেই পারে, তবে মোস্ট অফ দ্য কেস কিছু কিছু ভার্ব এমন রয়েছে যেগুলো অবজেক্ট ছাড়াও ইউজ করা যায়। যেমন কিছু লিখে রাখি, তবে সেইগুলো যে ট্রান্সিটিভ হয় না তাও কিন্তু নয়। ক্রাই, কাঁদা, স্মাইল, এইগুলো না অবজেক্ট ছাড়াও ইউজ করতে পারি। তারপরে অ্যারাইভ, লিখে রাখো, অ্যারাইভ। ডাই, মৃত্যু। তারপরে অকার, কোনো ঘটনা ঘটা, হ্যাপেন, এই জিনিসগুলো কিন্তু ইউজ করা যায়। গ্রো, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা বেড়ে ওঠা। তারপরে ডেভেলপ বা সেট, ডেভেলপ। এই দেখো, এই ভার্বগুলো নর্মাল ক্ষেত্রে অবজেক্ট ছাড়াই ইউজ করা যেতে পারে, তবে এগুলো যে শুধু অবজেক্ট ছাড়া অলওয়েজ ইউজ হবে তাও কিন্তু নয়। হ্যাঁ কি না? এগুলো অবজেক্ট ছাড়া ইউজ হয় মানে হতে পারে বলে এগুলোকে ইনট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পলের মধ্যে আমরা রাখতে পারি। হচ্ছে? হ্যাঁ কি না? চল এরপরে ভালো করে দেখো। আর নেক্সট আমরা টপিকে ফিরে আসি। নেক্সট টপিকে কি ছিল? যে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব আর হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব, এই দুটো ভার্বের মধ্যে কি পার্থক্য, কি ব্যাপার? এই দুটো ভার্বের মধ্যে কি পার্থক্য, কি ব্যাপার, ভালো করে দেখে নাও। দেখো, রেগুলার ভার্ব বলতে কোনটা? এটা হচ্ছে যেটা যেটা হচ্ছে মানে কোনো কিছু একটা নর্মাল আমরা যে সমস্ত ভার্ব ডেইলি লাইফে ইউজ করি সেগুলো রেগুলার ভার্ব। ওকে, যেগুলো ডেইলি লাইফে ইউজ করি সেইগুলো কিন্তু রেগুলার ভার্ব। হয়েছে? এইবার ভালো করে শুনবে ইরেগুলার ভার্ব তাহলে কোনটা? রেগুলার ভার্বটা হচ্ছে বেসিক। রেগুলার ভার্বের সেরকম কোনো এর ব্যাপার নেই। এটা যেগুলো হচ্ছে বেসিক ভার্ব, যেগুলো সেগুলো রেগুলার ভার্ব। নিত্য নৈমিত্তিক ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছি বা আমাদের যে কোনো ক্রিয়া বা যে কোনো কিছু বোঝাতে যেটা ইউজ করা হয়। কিন্তু যদি বলা হয় ইরেগুলার ভার্ব কোনটা, বলা যাবে? আর একটা রেগুলার ভার্ব একটা ভালো জিনিস কি আছে জানো? যেটার পাস্ট ফর্ম যদি তৈরি করতে হয়, লাস্টে ইডি যোগ করলে সেটা পাস্ট ফর্ম হয়ে যায়। এটা একটা ভালো একটা মানে জিনিস আমাদের মনে রাখার ব্যাপার, যেটা লাস্টে ইডি যোগ করলেই হয়ে যায়। যেমন প্লেড, হ্যাঁ কি না? প্লেড। তাহলে এই সমস্ত নর্মাল ব্যাপারগুলো বা নর্মাল ভাবগুলো কি প্রত্যেকটা রেগুলার ভাব। কিন্তু ইরেগুলার ভাব কোনগুলো? ইরেগুলার ভাব হচ্ছে সেটাই যে সমস্ত ক্ষেত্রে পাস্ট টেন্সে ইউজ করতে হলে ইডি যোগ করলে হয় না, বরং কি করতে হয়? পাস্ট টেন্স পুরোপুরি চেঞ্জ আর নিউ ওয়ার্ড। ওকে, নিউ ওয়ার্ড। তাহলে এর এক্সাম্পল কি বলতে পারি? গো প্রেজেন্ট, গো এর পাস্ট কি? ওয়েন্ট। তাহলে গো এর সঙ্গে ওয়েন্ট কোনো সম্পর্ক আছে? মানে সম্পর্ক কিন্তু সম্পর্ক তো অবশ্যই আছে, কিন্তু কোনো ওয়ার্ডের কোনো সিমিলারিটিস আছে? নেই। তাহলে এই সমস্ত ভাবকে ইরেগুলার ভাব বলি। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা। দেখো, আমি এটা বলছি বটে, তবে না মানে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ কাজে লাগে, তবে এগুলো কম্পিটিটিভ এক্সামে তেমন লাগে না। আমি জাস্ট এটাকে বলে এই কারণেই বলছি, যাদের কোনো ক্ষেত্রে যারা বিভিন্ন স্কুলে ইন্টারভিউ দিতে যাও বা একটা কোনো প্রাইমারি ইন্টারভিউ, বা যাদের হচ্ছে ইন্টারভিউ বেস কোনো জায়গার ক্ষেত্রে যাদের কোনো সাবজেক্ট ইংলিশ থাকে বা কোনো ব্যাপার, তখন এই ছোট ছোট প্রশ্নগুলোকে ইচ্ছা করে দেয় তোমাদেরকে এটা মানে জানো কিনা সেটা জানার জন্য। ওকে, চলো তাহলে হয়েছে মোটামুটি। এরপরে ভালো করে দেখে নাও, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আগে ফাইনাইটটা বলে দিই, কারণ নন ফাইনাইটটা তো অনেকটা বড় টপিক আছে। তাহলে চল ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাহলে এই ফাইনাইট ভার্বের ব্যাপারটা কি?
বা ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমরা কি বুঝি বা কি ব্যাপার, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখ, আ ফাইনাইট ভার্ব ইজ একটা এমন টাইপ অফ ভার্ব, বলতে পারি যে ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই নাম্বার অর অ্যাক্টর। মানে কি, মানে যেটা মেন ভার্ব এমন একটা যেটা টেন্সের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, যেটা টেন্সের রেসপেক্টে চেঞ্জ হয় নর্মাল ক্ষেত্রে, সেগুলো সবগুলোকে কি বলি আমরা, যেগুলোকে সবগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। কথাটা বুঝতে পারলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে লিমিটেড, একটা জিনিস মনে রাখো যে লিমিটেড, এই লিমিটেড কথাটা কিন্তু এই ফাইনাইট ভার্বের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে যায়। যেটা কোনো নাম্বার দিক দিয়ে বা কোনো টেন্সের দিক দিয়ে লিমিটেড, সেটাই কি বলা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এইবার যেটা যেটা মনে রাখা প্রয়োজন, ফাইনাইট ভার্বেরই কিন্তু টেন্সে পরিবর্তন হয়। টেন্সে পরিবর্তন হয় বলেই V1 ফর্ম, V2 ফর্ম আর পাস্ট পার্টিসিপল হিসাবে V3 ফর্ম কিন্তু ইউজ হয়। বোঝা গেল? এইবার একটা জিনিস মনে রাখার প্রয়োজন, ফাইনাইট ভার্বের V3 ফর্ম এটা আবার দুটো ভাবে ইউজ হয়। একটা ইউজ হয় নর্মালি ভার্ব ফর্ম, যেটা ভার্বের V3 সত্যি করে পাস্ট পার্টিসিপল। আর একটা ভার্বের, ফাইনাইট ভার্বের V3 ফর্ম অন্য একটা পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হয়। বলা যাবে কোন পার্টস অফ স্পিচ? স্যার মোডার্ন ভার্ব। না, ভার্ব বলছি না, ভার্ব বাদ দিয়ে একটা নর্মালি একটা তোমরা ভাবো যে পাস্ট পার্টিসিপল ফর্ম, গিভ, গেভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। পারফেক্ট, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে, এটা একটু জেনে রাখা প্রয়োজন। দেখো, আমরা কি জানি, যেটা এক্ষুনি এক্সাম্পল দিলাম, গিভ, গিভ থেকে কি হয়, গেভ, গেভ থেকে কি হয়, গিভেন। এই Given. গিভেনটা কি হয়, গিভেনটা হচ্ছে V3 ফর্ম, কোনো অসুবিধা নেই। যদি আমরা এই গিভেনটাকে এইভাবে ইউজ করি, গিভেন ডকুমেন্টস, তাহলে কি হয়ে যাবে, তখনই গিভেনটা কি হয়ে গেল, তখনই গিভেনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কথাটা বোঝা গেল? রাইট, রোট, রিটেন, রিটেন স্টেটমেন্ট, তখন রিটেনটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে ফাইনাইট ভার্বের V3 ফর্ম ভার্ব হিসেবে ইউজ হতে পারে নর্মাল ক্ষেত্রে। যেমন আমরা লিখতে পারি যে রাম হ্যাজ গিভেন আ গিফট, দিতেই পারে, গিফট দিয়েছে, গিভেন, কোনো অসুবিধা নেই, সেই গিভেন কিন্তু V3 ফর্ম। কিন্তু গিভেন ডকুমেন্ট বললে সেই গিভেনটা কি, অ্যাডজেক্টিভ ফর্ম। কথাটা ক্লিয়ার? সমস্যা নেই। এরপরেই কিন্তু আমাদের জানার ব্যাপার যে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। এই নন ফাইনাইট ভার্বের মধ্যে আমি তিনটে ভাগ আমি বলেই দিয়েছি, ইনফিনিটিভস, জিরান্ড, পার্টিসিপল। তো আমরা নেক্সট হেডিং করতে আরম্ভ করব, হেডিং করে না নন ফাইনাইট ভার্ব। এটা কিন্তু একটা মানে খুব ভালো টপিক। পরের দিন ডিটেলসে এটা নিয়ে এমসিকিউ ডিসকাস করবো যে কিরকম এমসিকিউ এই টপিক থেকে আসতে পারে। তবে একটা জিনিস বলে দিই, এমসিকিউ এর জন্য আমরা এই মাত্র পড়া শুরু করব, অর্থাৎ নন ফাইনাইট ভার্বস থেকেই কিন্তু এমসিকিউ গুলো আসে। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে প্রথম যে 1 নম্বর ভাগ লিখে রাখো, যে ইনফিনিটিভস। ইনফিনিটিভস, কেউ বলতে পারবে এই ইনফিনিটিভস কি কি? আচ্ছা, একটা জিনিস বলি, বলবো। দাঁড়া একটা জিনিস বলি, যদিও এটা বাংলা মানে শোনাটা ঠিক নয়। নন ফাইনাইট এবারে বাংলা কি? নন যেটা ফাইনাইট, নির্দিষ্ট নয়। এটা প্রপার বাংলা কি বলতে পারি? বাংলা কি বলতে পারি? এর বাংলা কি? যার ভার্বের বাংলা ক্রিয়া। নন ফাইনাইট বাংলা ভার্বের বাংলা কি? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, পারফেক্ট, অসমাপিকা ক্রিয়া, একদমই তাই। দেখো, হ্যাঁ অমিত বলো, এই ইনফিনিটিভ কি? দাদা এটা ভার্ব মানে 2 + ভার্ব 1 থাকবে, কিন্তু নাউনের মতো কাজ করবে আর কি, অ্যাক্ট লাইক নাউন। হ্যাঁ, তাই কোনো ভুল কিছু নয়। তবে একটা জিনিস আমাদের যখন একটু একটু কঠিনভাবেই পড়ছি, আমাদের কিন্তু একটু অন্য জিনিস বা একটু ডেপলি জানতে হবে। যে আমরা অলওয়েজ কি জানি, অলওয়েজ জানি এই ইনফিনিটিভ মানে এর স্ট্রাকচার হবে 2 + ভার্ব, হ্যাঁ কি না? কিন্তু আজকে আমরা পড়ব এর আরো 5খানা, মানে টোটাল 6খানা ক্লাসিফিকেশন বলবো না, 6টা ভাবে ব্যবহার করা যেতে পারে বলে। 2, 3, 4, 5,
6 ফার্স্ট 1 নম্বর দিয়ে নোট ডাউন করে নাও, যাকে বলছি প্রেজেন্ট ইনফিনিটিভস। ওকে, একদম ভিতরে ঢুকছি, প্রেজেন্ট ইনফিনিটিভস। তাহলে তার স্ট্রাকচার কিরকম হবে, যেটা লিখেছি আমি, টু প্লাস ভার্ব, ভার্বের কোন ফর্ম, অলওয়েজ প্রেজেন্ট ফর্ম। এরপরে 2 নম্বর সবগুলো কিন্তু ইনফিনিটিভ, এটা নয় যে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমি আইএনএফ লিখছি, আইএনএফ মানে ইনফিনিটিভ মনে করো, তাহলে এ স্ট্রাকচার কি হবে, টু প্লাস বি প্লাস ভার্বের V1 এর সঙ্গে আইএনজি। ওকে, এই স্ট্রাকচারগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন। এটা পরীক্ষার ক্ষেত্রে বা এই যে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা যারা দেবে, বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যারা দেবে, বা এসআই পরীক্ষা, এসআই বলতে স্কুল এসআই নয়, পুলিশের এসআই বা ডাব্লিউবিসিএস, প্রত্যেকের ক্ষেত্রে তো ডেসক্রিপটিভ একটা হিউজ রোল ফলো করে, আর আইসিডিএস। তো এই ডেসক্রিপটিভের স্ট্রাকচার তৈরি করার জন্য বা ডেসক্রিপটিভ লেখার জন্য আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন, না হলে কিন্তু একটা সেন্টেন্স লিখতেই পারবে না। আর সেন্টেন্স লিখতে না পারলে, নিজে গঠন করতে না পারলে এই সমস্ত পরীক্ষা ক্র্যাক করা ডিফিকাল্ট হয়ে যাবে। চল, এরপরে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ কি, টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। ওকে, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ, CONT মানে কন্টিনিউয়াস, INF বলতে ইনফিনিটিভ। এর স্ট্রাকচার কিরকম, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব V1 এর সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস বলতে আইএনজি তো হবেই। 5 নম্বর কি বলবো, এই 5 নম্বর আর 6 নম্বরটা না, এটাকে একটু আলাদা করে লিখে রাখো প্যাসিভ ফর্ম। এই প্যাসিভ ফর্মটা আমার জেনে রাখা প্রয়োজন, তাহলে না আমি তোমার যখন ভয়েস চেঞ্জ করাবো তখন করাতে পারবো। ঠিক আছে, প্যাসিভের ক্ষেত্রে কি হয়, প্যাসিভের ক্ষেত্রে লিখে নাও যে প্রেজেন্ট ইনফিনিট, লিখে নাও যে প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট ইনফিনিটিভ ব্র্যাকেটে প্যাসিভ। এর স্ট্রাকচার কি হবে অমিত, কি মনে হয়, কি হবে? মানে এর ঠিক উল্টো, যদি এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হওয়া উচিত, তাড়াতাড়ি বলতেই হবে। বাই আসবে না, বাই কেন আসবে, এটাই তো মুশকিল। টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা ভার্বের ফার্স্ট ফর্ম V1 ফর্ম, এটা V3 ফর্ম। কথা ক্লিয়ার না, কঠিন লাগলো? এরপরে যে পারফেক্ট ইনফিনিটিভস প্যাসিভ ফর্মে, শাহরুখ বলতে পারবে, উত্তম বলতে পারবে, তাহলে এইখান থেকে চেঞ্জ হচ্ছে। টু প্লাস হ্যাভ প্লাস V3 ফর্ম ছিল পারফেক্ট ইনফিনিটিভস অ্যাক্টিভে, প্যাসিভে করলে কি হয় দেখে কে বলতে পারে, যে বলতে পারে বলো। বিন আসবে কি? অবশ্যই একদমই টু প্লাস বলো হ্যাভ প্লাস, ভেরি গুড, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেছে? লিখে রাখো প্রত্যেকটা কাজে লাগবে। শুধু আমরা ইনফিনিটিভ মানে আগে আমি অন্যান্য যখন আমার যদি ক্লাস তোমরা দেখবে, রেকর্ডিং দেওয়া আছে, যে যখনই ভার্ব আলোচনা করেছি টু প্লাস ভার্ব বলে বেরিয়ে গেছি। এই রিসেন্ট SSC MTS পরীক্ষা চলছে, MTS পরীক্ষা মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা, এরর কারেকশনে পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে কোশ্চেন এসছে, আমাকে শিখিয়ে রাখাটা প্রয়োজন, বুঝতে পারলে? ওই জন্য আমি দিয়ে রাখছি। একটা মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা যদি এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন আসতে পারে, তাহলে কিন্তু আমাদেরকে একটু সচেতন হওয়া প্রয়োজন, যে একঘেয়েমি থেকে বেরোনো উচিত। বুঝা গেছে? হ্যাঁ কি না, ভালো করে দেখো। ক্লিয়ার? হ্যাঁ বলো, টোটাল জিনিসটা ক্লিয়ার তো? এবার তাহলে এটা কি করতে, মানে কি সমস্ত, মানে কি ক্ষেত্রে ইউজ হয়, একটা সেন্টেন্স গঠন করা যাক। সেন্টেন্স না করলে বা ট্রান্সলেশনের মতো না আলোচনা করলে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয় না, যেহেতু বেসিক থেকে বলছি একটু ট্রান্সলেশনের মতো আলোচনা করা দরকার। যেমন যদি এইটা বলি আমরা, পাতি একদম বলছি, দেখো
এখন পড়ার সময়, এখন পড়ার সময়। এটাকে চেঞ্জ করলে ইংলিশে করলে কি বলবো? এখন পড়ার সময়। হুম Now reading time. এটা আবার কিরকম? দেখো It কেন is বল। time to read. ভেরি গুড, ইট ইজ টাইম টু রিড। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো। ইট ইজ টাইম টু রিড। আমি কেন এটা করাচ্ছি দেখো, আপকামিং পরীক্ষার ক্ষেত্রে যখনই ডেসক্রিপটিভ টপিকটা আসবে না, তখন তো আর এইগুলো আমি আলাদা করে গ্রামার ডিসকাস করা মুশকিল হয়। ডেসক্রিপটিভ কোন কোন পরীক্ষায় রয়েছে? পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ক্লার্কশিপেও কিন্তু ডেসক্রিপটিভ রয়েছে। পিএস ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস পিএসসিও পরিচালনা করে। আইসিডিএস, এই চারটে পিএসসির পরীক্ষা, মানে পিএসসি পরিচালিত পরীক্ষা। এছাড়া রয়েছে স্কুল এসআই, স্কুল এসআইয়ের মেন্সের সিলেবাসটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। ডাব্লিউবিপি এসআই, এইগুলোতে কিন্তু ডেসক্রিপটিভ রয়েছে। আরও থাকতে পারে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সেই ডেসক্রিপটিভের ইংলিশের মধ্যে দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে রিপোর্ট, আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনে তোমরা কতটা উইক যখন করাবো তোমরা বুঝতে পারবে। তোমাদের নিজেরা একটা বাংলায় তো ভেবে যে ইংলিশে লিখবো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে সময় মানে সমস্যার ব্যাপার। দেখো এই যে টু রিড, এটা কি, কেন বললাম এটা? এটা হচ্ছে ইনফিনিটিভ বলে হচ্ছে। ভালো করে দেখো, এর পরে আমি চেঞ্জ করে কিভাবে দিচ্ছি ভালো করে বুঝবে। একদম ইজি একটা দিলাম, দেখো। মনে হচ্ছে, মনে হচ্ছে সে এসেছে, মনে হচ্ছে সে এসেছে। কি হবে ট্রান্সলেট করলে? বলো বলো বলো, বলতেই হবে। It seems that he is. মনে হচ্ছে সে এসেছে, বলো। আগে বলো টেন্স কি আছে, দেবাশিস, টেন্স কি আছে? টেন্স কি আছে? প্রেজেন্ট। প্রেজেন্ট কি? প্রেজেন্ট কি? এসে গেছে, পাস্ট 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 কি? শুধু এসে গেছে তো। আহা, আমি এটা বলছি না। তুমি মানে একটা সিম্পল প্রেজেন্ট কি কন্টিনিউয়াস কি পারফেক্ট কি, আমি এটা জানতে চেয়েছি। পাস্ট প্রেজেন্টটা বলছি না। বলো জয়শ্রী, এটা কি টেন্সে আছে? বলো বলো। Sir, present perfect tense আছে। এটা প্রেজেন্ট পারফেক্টে, এসেছে, হয়েছে, খেয়েছে, এটা কি হয়? এটা প্রেজেন্ট পারফেক্টে। তো এত সময় লাগা উচিতই নয়, আমি টেন্সে ক্লাস করিয়ে দিয়েছি। মনে হচ্ছে, তাহলে কি হবে? ইট সিমস, হ্যাঁ কি না? ইট সিমস সে এসেছে প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু এটা ইনফিনিটিভ ইউজ হবে। তাহলে পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার কি? টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা ভি3 ফর্ম। তাহলে কি হবে? তাহলে হবে ইট সিমস টু হ্যাভ কাম, কেম, কাম। বোঝা গেল? আগে বলো, কোনো ট্রান্সলেশনে মনে হচ্ছে সে এসছে এরকম টাইপের থাকতে পারে? ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে। বোঝা গেছে না? যায়নি? চলো আর একটা দিচ্ছি। হ্যাঁ, কিরকম ভাবে দেবো, কিরকম একটু ডিফিকাল্ট টাইপের। হ্যাঁ দেখো, কি করতে হবে, কি করতে হবে আমি ভেবে পাচ্ছি না। কি করতে হবে আমি ভেবে পাচ্ছি না। চেঞ্জ করে বলো, ভুল হোক। কি করতে হবে আমি ভেবে পাচ্ছি না। সহজ, এটা সহজ। কি করতে হবে আমি ভেবে পাচ্ছি না। I don't দাদা এটা know. কি হবে যে I can't decide what to do? ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে পারছি না, দরকার নেই তো কমপ্লিকেট করা। আই ডোন্ট নো হোয়াট টু ডু, হ্যাঁ কি না? অ্যাজ সিম্পল এজ দ্যাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই ডোন্ট নো হোয়াট টু ডু বলা চলে? আই ডোন্ট নো হোয়াট টু ডু। অসুবিধা হলে বলো, দেখো।
হচ্ছে, না বুঝতে পারলে আমাকে বলবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই সমস্ত কোশ্চেন ভালো করে না, মানে না বুঝতে পারলে এগুলো তুমি করতেই পারবে না, এগুলো তুমি করতেই পারবে না। দেখো নেক্সট আরেকটা, তাকে দেখে মনে হচ্ছে, চেঞ্জ করে দিচ্ছি, তাকে দেখে মনে হচ্ছে সে প্রহিত হয়েছে, মানে কারো হাতে মার খেয়েছে। চলো প্রথমেই বলতে পারবে এটা কোন টেন্সে আছে, এটা কোন টেন্সে আছে? টেন্স বলো জয়শ্রী, দেবাশিস, শাহরুখ, Sir, টেন্স past বলো। perfect. পাস্ট পারফেক্ট আছে। প্রেজেন্ট Past পারফেক্ট, perfect. প্রেজেন্ট পারফেক্টে দেখো হয়েছে, এসেছে, এটা কেন কি করে পাস্ট হয়ে গেল? প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। কি পার্থক্য বলো তো? সে প্রহিত হয়েছে, তাকে প্রহার করা হয়েছে, সে প্রহিত হয়েছে, দুটো বাক্যের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? তাহলে এইটা আছে কিসে? এটা কিন্তু আছে প্যাসিভে, হ্যাঁ কি না? চলো প্যাসিভ করে অ্যান্সার করার চেষ্টা করো, দেখি কে করতে পারে। প্যাসিভ করে অ্যান্সার করার চেষ্টা করো, প্যাসিভ করে অ্যান্সার করার চেষ্টা করো। পারবে? পারবে? পারবে না? তাকে দেখে মনে হচ্ছে কি হবে? জয়সী চেষ্টা করো। তাকে দেখে মনে হচ্ছে, দেখো এরকম ভাবে, হি লুকস নয়, হি অ্যাপিয়ার্স, এটা হচ্ছে ভালো ইংলিশ। হি অ্যাপিয়ার্স, হি অ্যাপিয়ার্স। তারপরে দেখো সে প্রহিত হয়েছে, পারফেক্ট প্যাসিভ ইনফিনিটিভস। তাহলে কি হবে? অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন বিটেন। বলো হবে কি হবে না? আমি যে স্ট্রাকচারগুলো লিখিয়েছিলাম সেই স্ট্রাকচারে মিল পাচ্ছ, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3, হ্যাঁ কি না? ভালো করে দেখো, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে পারছো কি পাচ্ছ না? ক্লিয়ার হচ্ছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো লিখে নাও। নেক্সট স্টার্ট করবো আমরা জিরান্ড। চলো আশা করি লিখে নিয়েছো। নেক্সট স্টার্ট করবো জিরান্ড। জিরান্ডও কিন্তু ইম্পর্টেন্ট। জিরান্ড, দেখি কে বলতে পারে এই জিরান্ড সম্পর্কে। জিরান্ড সম্পর্কে দাদা বল, বলো, অবশ্যই বলো। দাদা ভার্বের আইএনজি ফর্ম যখন নাউন হিসেবে কাজ করবে। ভেরি গুড। তাহলে এর স্ট্রাকচার হবে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি মানে কি হয়? ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস ফর্ম হয়, কিন্তু এক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম হবে না। যদি এইটাই নাউন ফর্ম হিসাবে ইউজ হয় তখন সেটাকে জিরান্ড বলা হয়, হ্যাঁ কি না? ভালো করে শুনবো, জিরান্ড কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। এবার এর আরেকটা স্পেশাল ফিচার্স, এটার কিন্তু কখনো কোনো অক্সিলিয়ারি ভার্ব, ভালো করে শুনবে, কখনো কোনো অক্সিলিয়ারি ভার্বকে প্রয়োজন হয় না এই জিরান্ডকে ইউজ করার ক্ষেত্রে। ভালো করে শোনো, এর আগে কখনো কোনো অক্সিলিয়ারি ভার্ব, যেটাকে আমরা বি ভার্ব বলি, এইটার কখনো কোনো ইউজ নেই, কোনো ইউজই নেই জিরান্ড ইউজের সময় হচ্ছে। তাহলে বাস্তবিক এক্সাম্পল কয়েকটা করানো যাক, ট্রান্সলেশনের মতো করে করি, তোমরা ক্লিয়ার হবে। প্রথম, যেটা আমরা পরীক্ষার হলে বলি, লেখা বন্ধ করো, কি হবে? সব একদম ইজি, স্টপ রাইটিং। স্টপ রাইটিং, সব রাইটিং। স্টপ রাইটিং। তাহলে এখানে রাইটিংটা কি হচ্ছে? এখানে রাইটিংটা কি হচ্ছে? জিরান্ড। Gerund হচ্ছে। আর নরমালি আই এম রাইটিং দ্য লেটার, তখন রাইটিংটা কি হতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, Verb. হ্যাঁ কি না? হচ্ছে। চলো তারপরে নেক্সট ট্রান্সলেশন মতো করে দিচ্ছি, তার মধ্যে এক্সাম্পল হবে, তার গল্প শুনতে আমার কোনো আপত্তি নেই। বলো, চেষ্টা করো দেখি, আমার কোনো আপত্তি নেই। কি হবে? বলো বলো। তার গল্প শুনতে আমার কোনো আপত্তি নেই,
বলতেই হবে, চেঞ্জ করলে কি হবে? ভুল হোক না, ভুল হোক, ভুল I হোক, have no objection listening his story. একটু ভুল হলো, একটু ভুল হলো, একটু ভুল হলো, একটু ভুল হলো, সামান্য ভুল হয়েছে, সামান্য ভুল হয়েছে, সামান্য ভুল। সামান্য ভুল। এই সমস্ত ক্ষেত্রে একটা স্পেশাল নোট করতে হয় যে যদি আমরা কোনো প্রিপোজিশন ইউজ করি সেন্টেন্সের মধ্যে, প্রিপোজিশনের পর যদি ভার্ব ইউজ করা হয়, প্রিপোজিশনের ঠিক পরে যদি কোনো ভার্ব ইউজ করা হয়, সেই ভার্বটা মাস্ট জিরান্ড হবে, অন্য কোনো ভার্বের ফর্ম ইউজ করা যায় না। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? আই হ্যাভ নো অবজেকশন, আপত্তি মানে অবজেকশন, নো অবজেকশন টু, টুটা কিন্তু এখানে সেই ইনফিনিটিভের টু নয়, টু, টুটা এখানে প্রিপোজিশনের টু, টু হিয়ারিং হিজ বা হার যাই বলতে পারি, তার বলতে এখানে হিজ হার যাই বলা যায়, স্টোরি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? ভালো করে দেখো। চলো আর একটা লাস্ট। আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে। কে বলতে পারে? এগুলো কাজে লাগবে কিন্তু। আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে। আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে। বলো কি হবে? আমার এখন বাইরে যেতে ইচ্ছা করছে। বলা যাবে? দেখো, কোনো একটু চেষ্টা করো, ভুল হোক না। সাডক, অমিত, দেবাশিস, চেষ্টা করো না। হোক, কিছু তো বলো। লিখে রাখো, আই ফিল লাইক গোয়িং আউট নাও। ফিল লাইক গোয়িং আউট নাও। এখানে কিন্তু মেন ভার্ব কোনটা? মেন ভার্ব কিন্তু ফিল, আর জিরান্ড কোনটা? জিরান্ড কিন্তু গোয়িং। হচ্ছে না হয়নি? ভালো করে দেখো, এগুলো কিন্তু খুব স্যার গুরুত্বপূর্ণ। বলছি হুম হুম বলো। স্যার শুনছি। বলছি যে মানে ওটা কি এরকম হতে পারে যে আই এম উইলিং টু গো আউটসাইড? আই এম উইলিং টু গো আউটসাইড নাও, হ্যাঁ বলতে পারি, বলতে পারি, একদমই তাই, কোনো ভুল নেই তোমার সেন্টেন্সের মধ্যে, একদমই তাই, এখানে কোনো ভুল নেই। সেক্ষেত্রে কিন্তু আমার যে উইলিং, এখানে কিন্তু এটা জিরান্ড ইউজ হচ্ছে না। আমি জিরানটা ইউজ করার জন্য এটা বললাম, তুমি কিন্তু একদম পারফেক্ট আচ্ছা বলেছো, ভুল কিছু নয়। হচ্ছে আচ্ছা চল ঠিক চল আছে। নেক্সট। নেক্সট আমরা নেক্সট কি আলোচনা করব? নেক্সট আলোচনা করব হচ্ছে লাস্ট, হচ্ছে পার্টিসিপল। চলো নেক্সট 3 নম্বর পার্টিসিপল। আজকে এতটাই আমি করব, পরের দিন ওই জাস্ট হেল্পিং ভাবটা আলোচনা করে এমসিকিউ ডিসকাস করব। পার্টিসিপল, পার্টিসিপল কি? দেখ, কে বলতে পারে পার্টিসিপল কি? বলো 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 তাড়াতাড়ি। ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভ কাজ করবে। ভার্ব যখন অ্যাডজেক্টিভ কেন বলছো? ভার্ব যখন অ্যাডজেক্টিভ কেন বলছো? যখন ভার্ব বা যে পার্টিসিপলটা দুটোই বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। ওকে, ভালো করে শোনো, এই নয় যে হ্যাঁ হ্যাঁ সেটা আর ভার্ব থাকছে না, বোথ ভার্ব আর অ্যাডজেক্টিভ উভয় হিসেবে যদি কাজ করে, তখন কিন্তু সেটাকে পার্টিসিপল বলতে পারি। হচ্ছে, তাহলে পার্টিসিপল আবার ক রকম হয়? পার্টিসিপল মোটামুটি 3 রকম। কি কি? প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কি না? একটু 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 ফরমেশন গুলো আমরা আলোচনা করে নেওয়া প্রয়োজন। মোটামুটি 3-4 রকম করে রাখছি, একটা প্যাসিভও করে রাখছি। ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করো, প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপর হচ্ছে পারফেক্ট। তাহলে ফার্স্ট এক্সাম্পল কি রকম? প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল মানে সেন্টেন্সের কনস্ট্রাকশন কি রকম হবে? কে বলবে? বলো বলো বলো। প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল কি রকম?
বলো কি অসুবিধা? যা, এটা তো বলা উচিত ছিল। প্রেজেন্ট পার্টিসিপেলের স্ট্রাকচার কিরকম হয়? আর পারা যাবে না কেউ? অমিত, শাহরুখ, জয়শ্রী, কেউ? এখানে তো নর্মাল কন্টিনিউয়াস এর মতো। আইএনজি হ্যাঁ, লিখতে হবে ভার কি? প্লাস আইএনজি। ভয়ের কি আছে? হ্যাঁ, এর সঙ্গে আমি আছে এক্সাম্পল একটা দিই। সে কি বলবো, কিরকম বলবো, সে নাচতে নাচতে আমার কাছে এলো। সে নাচতে নাচতে আমার কাছে এলো। আমার কাছে এলো, এটাকে যদি আমি ট্রান্সলেশন করি কি করব? সে নাচতে নাচতে আমার কাছে এলো, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্স। তাহলে কি হবে? হি কেম, হি কেম টু মি ড্যান্সিং। ওকে, হি কেম টু মি ড্যান্সিং। এই ড্যান্সিং কিন্তু জিরান নয়, এটা কিন্তু পার্টিসিপল। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এটা হচ্ছে কোনো প্রোগ্রেসিভ কাজ হলে বা কোনো মানে একটা ঘটমান কাজ হলে এইগুলো আমরা ইউজ করি। হচ্ছে, চল এবার আমরা দেখবো হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কিরকম হয় বলা যাবে? পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার কেমন হয়? ইডি যুক্ত হয়ে যাবে। কি হয় কি হয়? পাস্ট পার্টিসিপল, মানে ইডি হয়ে পাস্ট পার্টিসিপেলের নর্মালি কি হয়? ইডি যোগ হয়। একদমই তাই, এরকম আর কি, যে ইডি যোগ হবে। তাহলে ভার্ব প্লাস ইডি। ওকে, ভার্ব প্লাস ইডি। যেমন ভালো করে শোনো, এখানেও দেখো কিরকম ভাবে ইউজ করছি, কিরকম ভাবে সেন্টেন্সের ইউজ হয়, একটু ইউজগুলো আমাদের জেনে রাখার প্রয়োজন। একটা ধরো কোনো বিল্ডিং, নির্মিত বিল্ডিং ধ্বংস হয়েছে বা ধসে পড়েছে, তাহলে এই নির্মিত বিল্ডিং বলতে কি? দ্য কনস্ট্রাক্টেড বিল্ডিং। তাহলে এই কনস্ট্রাক্টেড কথাটা কি হয়? এটা ভার্বের পাস্ট ফর্মও ইউজ হয়, আবার অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। হ্যাঁ কি না? তাই এই সমস্ত গুলোকে কি বলতে পারি? যে পাস্ট পার্টিসিপল। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? ভালো করে বোঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কথাটা বুঝতে পারলে কিনা দেখো, না বোঝাতে পারলাম না? হ্যাঁ কি না? বুঝেছি। যদি এরকম বলো, হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। দে কনস্ট্রাক্টেড দ্য বিল্ডিং, কনস্ট্রাক্টেড দ্য বিল্ডিং, এখানে এইটা কি? এই দে কনস্ট্রাক্টেড দ্য বিল্ডিং যদি বলা হয়, তাহলে এইখানে কি? এই কনস্ট্রাক্টেডটা কি? দ্য বিল্ডিংটা অবজেক্ট, কনস্ট্রাক্টেডটা কি? নর্মাল ভার্বের সেকেন্ড ফর্ম। হ্যাঁ কি না? নর্মাল সেকেন্ড ফর্ম তো। কিন্তু এই কনস্ট্রাক্টেডটা যদি একটু উল্টো ভাবে ইউজ করা হয়, দ্য কনস্ট্রাক্টেড বিল্ডিং বা দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার হ্যাজ কোলাপসড, তখন ওই কনস্ট্রাক্টেডটা কি ইউজ হচ্ছে? পাস্ট পার্টিসিপল ইউজ হচ্ছে। হ্যাঁ কি না? এবার পারফেক্ট পার্টিসিপল কিভাবে ইউজ হবে? এস এর স্ট্রাকচার কিরকম? পারফেক্ট পার্টিসিপল, দেখো এর স্ট্রাকচারটা একটু জেনে রাখা প্রয়োজন। এটা কিন্তু ভালো করে শোনো, কঠিন আছে। হ্যাভিং প্লাস তারপরে কি হবে? হ্যাভিং এর পর কি হবে? ভার্বের থার্ড ফর্ম। বোঝা গেল? ভার্বের থার্ড ফর্ম। এই যে ভার্বের সঙ্গে ইডি বলেছি, এইটাকে না নর্মালি তুমি ভি থ্রিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। নর্মালি তুমি ভি থ্রিও বলতে পারো, যে পাস্ট পার্টিসিপল। এই ভি থ্রি তো আমরা বলি পাস্ট পার্টিসিপলকে, তাহলে কিন্তু এই ভি থ্রি হিসাবেই লিখে রাখো। তাহলে তোমাদের ওই ভার্বের সঙ্গে ইডি এটা অসুবিধা হবে না। কারণ আমরা তো নর্মালি তিনটে টাইপের ভার্বের ফর্ম আমরা জানি, ভি1, ভি2, ভি3। সেই ভি3 মানে কি? পাস্ট পার্টিসিপলই তো, তাই পাস্ট পার্টিসিপলই বলছি, ভি3। আর পারফেক্টে কি হয়? পারফেক্টে হ্যাভিং প্লাস ভি3। যেমন এর একটা এক্সাম্পল বলি, কি বলতে পারি? সে ভাত খেয়ে স্কুলে গেল। কে কে বলতে পারে? সে ভাত খেয়ে স্কুলে গেল, আমরা প্রত্যেকেই গেছি। সে ভাত খেয়ে স্কুলে গেল, কি হবে? মানে ট্রান্সলেশন করলে কি হবে? বলতেই হবে, এটা বললে কমপ্লিট। বলো, সে ভাত খেয়ে স্কুলে গেল, বলো বলো বলো। সে ভাত খেয়ে স্কুলে গেল, কি হবে? দেখো, সে ভাত খেয়ে, এটা কি হবে? হ্যাভিং, বলো কমপ্লিট করো এখনো। হ্যাভিং ইটেন রাইস, রাইস হি Guys, ওয়েন্ট টু he স্কুল। went to school. ক্লিয়ার হচ্ছে?
হ্যাঁ কি না ভালো করে দেখো। এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা কিসের পেয়ে গেলাম, কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল স্ট্রাকচার। আর স্কুলে গেল তো এটা তো নর্মাল একটা বলতে পারি যে সামান্য একটা সেন্টেন্স, যেটাকে তোমরা টেন্স ওয়াইজ ট্রান্সলেট করতেই পারো। বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না ঠিক করে দেখো, কোন না বুঝতে পারলে বলবে আমাকে। হ্যাঁ হচ্ছে দেখো এই হলো পার্টিসিপেলের ব্যাপার। তাহলে আমাদের বাকি থাকলো কি? আমাদের বাকি থাকলো হচ্ছে অক্সিলারি ভার্বের পার্টটা। পরের দিন অক্সিলারি ভার্বের পার্টটা করে নিয়ে আমরা কিন্তু ডাব্লিউবিসিএস এর কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন রয়েছে, যেটা এই এ থেকে পড়েছে, মানে ভার্ব থেকে পড়েছে। ডাব্লিউবিসিএস বা বিভিন্ন জায়গায় প্রতিটা সালে একটা করে কম বেশি পড়েছে। সেই কোশ্চেনগুলো আমরা পর ডিসকাস করবো। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই থাক। আশা করবো বুঝতে পেরে, যদি বুঝতে না পারো আমি কিন্তু জিজ্ঞাসা করে নিও। ওকে, চলো দেখো একটা জিনিস বলি। স্যার রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ অবশ্যই 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 হচ্ছে না। একটা জিনিস বলি, এই পার্টটা কিন্তু কঠিন পার্ট ছিল। এই পার্টটা ভালো করে মানে হয়ে গেলে তোমরা দেখবে যে এরর কারেকশন বা এমসিকিউ গুলো করতে পারছো। এটা কিন্তু কঠিন পার্ট ছিল, প্রথমেই বলছি আমি। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।